মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে বাইডেন, ট্রাম্পের আইনি হুমকি অব্যাহত, পোস্টাল ও প্রভিশনাল ভোট জটিলতায় ঝুলছে ফল। স্বাবলম্বী হতে ক্ষুদ্র ঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বহুমুখী গ্রাম সমবায় উদ্যোগে দারিদ্র্য থেকে মুক্তির আশাবাদ। দেশে করোনায় একদিনে রেকর্ড কম মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছেন 13 জন, বেড়েছে শনাক্ত হার। বিপ্লব সহিংসতার নামে 7 নভেম্বর কু, পাল্টা কু আর হত্যাই ঘটেছে। খালেদ মোশাররফ হত্যায় মামলা করতে সরকারের সহায়তা চায় পরিবার। শুভেচ্ছা, আমন্ত্রণ 9টা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরে খোদা। বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, নিয়ে যাব পুরো সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সবশেষ জর্জিয়ার পর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে গেছেন বাইডেন। তবে পোস্টাল ও প্রভিশনাল ভোট জটিলতায় ঝুলে আছে ফলাফল। পেনসিলভানিয়ায় মোট ইলেকটোরাল ভোট রয়েছে 20টি। শুধুমাত্র এই রাজ্যটিতে বাইডেন জিতে গেলে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। তবে পেনসিলভানিয়ায় 3 তারিখের পর আসা পোস্টাল ভোট আলাদা করার নির্দেশ দিয়েছে আদালত। আর জর্জিয়ায় পুনর্গণনার আভাস দিয়েছেন স্টেট সেক্রেটারি। এতে নির্বাচনের ফলাফল পেতে আরও বিলম্ব হতে পারে। এদিকে মিশিগান অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকরা অভিযোগ করেছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাম্পের কয়েক হাজার ভোট বাইডেনের পক্ষে গণনা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এমন কিছু ঘটেছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। একজন শীর্ষ রিপাবলিকান সিনেটর মিচ ম্যাকনেল স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন বাইডেন নির্বাচনে জিতলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এদিকে একই বিষয়ে কথা বলেছেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো। তিনি বলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেও শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর হবে, আর এতে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না বলে অঙ্গীকার তার। আর ডেমোক্রেট দলের শীর্ষ নেতা বার্নি স্যান্ডার্স বলেছেন রাতের মধ্যেই জো বাইডেনের সম্ভাব্য জয় উদযাপিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন লড়াই শেষ হয়ে যায়নি, বরং তা কেবল শুরু হয়েছে। ক্ষুদ্র ঋণ বা সুদ নয়, দরিদ্রদের স্বাবলম্বী করার জন্য সরকার ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুমুখী গ্রাম সমবায় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন তা করা গেলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। সমবায় ভিত্তিক কাজ করার সুবিধার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে নানান উদ্যোগ নেওয়ার পাশাপাশি তার বাস্তবায়নও করে যাচ্ছে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি, এটা সম্ভব হয়েছে। কাজে আমরা এটা পরীক্ষিত যে বহুমুখী গ্রাম সমবায় আমরা যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না, দারিদ্র্যতা সম্পূর্ণ নির্মূল হবে। সেটা আমরা দেশে করোনায় দৈনিক মৃত্যু রেকর্ড পরিমাণ কমেছে, তবে দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়েছে। শনাক্ত বিবেচনায় দৈনিক সংক্রমণের হার 11.29%। গত 24 ঘন্টায় মারা গেছেন 13 জন। এই নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 6049 জনে। সুস্থতার হার আরও বেড়েছে। মৃত্যুহার প্রায় 1 মাস ধরে স্থির থাকলেও আজ সেই হারও কিছুটা কমেছে। 24 ঘন্টায় প্রায় 11,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত হয়েছেন 1289 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,18,764 জনে। নতুন 1,541 জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা হল 3,36,568 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
ঘটনাবহুল 7 নভেম্বর ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে ষড়যন্ত্র চক্রান্তের যে নৈরাজ্য আর হানাহানি দেশকে প্রতিক্রিয়াশীলতার অন্ধকারে নিমজ্জিত করেছিল, তার মধ্যেই 7 নভেম্বরের ঘটনাক্রম। একে কেন্দ্র করে অনেকেই সিপাহী জনতার অভ্যুত্থান বা বিপ্লব এবং সংহতি খুঁজতার আড়াল করলেও মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার ঘটনা এটি। দুঃখিত। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম বলেন, ওই দিন বিপ্লবের নামে শুধু কু পাল্টা কু আর মুক্তিযোদ্ধা হত্যার ঘটনাই ঘটেছে। আরো জানাচ্ছেন শাহাদাত হোসেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ যে সামরিক অভ্যুত্থান করেছিলেন তার স্থায়িত্বকাল ছিল মাত্র ৪ দিন। তিনি ক্ষমতা হাতে নিলেও দ্রুত গতিতে কোনো সরকার গঠন করতে পারেননি। এর মধ্যে ঘটে যায় জেল হত্যাকাণ্ড। কর্নেল তাহের সৈনিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকেন। নভেম্বরের ৫ ও ৬ তারিখে গণবাহিনী আরো সক্রিয় এবং সংগঠিত হয়ে উঠতে শুরু করে। গণবাহিনী যে একটা কিছু করতে যাচ্ছে তা তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছিল বলে জানান ওই সময় ঘটনাগুলোকে খুব কাছ থেকে দেখা সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম। খালেদ মোশাররফ, সাফায়েত জামিলের বিরুদ্ধে সাধারণ সৈনিকদের খেপিয়ে তুলতে কাজ করতে থাকে তারা। খালেদ মোশাররফের কাছে ভুল আছে, টেলিভিশন বন্ধ, জাতি এখন জানা না কি হচ্ছে দেশে, এবং এটার একটা সুযোগ দিতে হবে। আর্মির মধ্যে ডিভিশন, ট্যাঙ্ক বাহিনী, দালিমদের গ্রুপ, এখন দালিমরা চলে গেছে কিন্তু দালিমদের অনুগত সৈন্য রয়ে গেছে। তো এদেরকে ইউজ করবো আমরা, জিয়া রহমানকে ইউজ করবো। জিয়া রহমানের সাথে তাদের একটা আঘাত ছিল আগে থেকে। তো তারা সবকিছু মিলিয়ে তারা একটা সুযোগের সন্ধানে ছিল। ৩রা নভেম্বরের পরে ৬ তারিখে তারা এই রাতে মধ্যরাতে এটা করবে, এই পরিকল্পনা নিয়ে তারা গেছিল। একটা লিফলেট ৬ তারিখে সন্ধ্যায় পুরো ক্যান্টনমেন্টে একটা লিফলেট দিল শরীরদেরকে। যেহেতু খালেদ মোশাররফ মোশতাকপন্থীদের ক্ষমতাহীন করেছিলেন, তাই জেনারেল জিয়াকে বন্দিদশা থেকে মুক্তি ও খালেদ মোশাররফকে অপসারণ করতে জাসদকে সমর্থন দেয় বঙ্গবন্ধুর খুনি সেনা সদস্যরা। ৭ নভেম্বর জিয়া মুক্ত হওয়ার পর প্রকাশ্যে হত্যা করা হয় খালেদ মোশাররফ সহ ২ জন সেক্টর কমান্ডার ও ১ জন সাব সেক্টর কমান্ডারকে। এছাড়া সেনাবাহিনীর ভিতর আরো ১২ জন হত্যাকাণ্ডের শিকার হন। জাসদ তখন পুরো ক্ষমতা, পুরো জোশে ছিল এবং করতেছিল। জাসদ, জিয়া রহমান এবং শওকত, এদের জোশে এই হত্যাকাণ্ড, এই মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে। এবং এই ৩ জন মুক্তি সেক্টর কমান্ডার, গেরিলা যোদ্ধা হায়দার, ঢাকার ক্র্যাক প্লাটুনের নায়ক এবং হুদা, আসামি হুদা, এদেরকে হত্যা করা হলো নির্মমভাবে। এই দিনটির ঘটনা প্রবাহ সৈনিক জনতার বিপ্লব নয়, বরং জেনারেল জিয়াকে ক্ষমতায় পাকাপোক্ত করে বসাতে সহায়তা করেছিল বলে মনে করেন কর্নেল জাফর ইমাম। প্রেস ক্লাবের সামনে আদম দিয়াবে, লতিফ শ্রমিকেরা, লক্ষ লক্ষ শ্রমিক আর জনগণ আসবে, ছাত্ররা আসবে। ৬৯ গণ আন্দোলনের মতন গণজোয়ার সৃষ্টি হবে। এই জোয়ারে ভেসে যাবে সবাই। তারা তখন দেশ শাসন করবে। তারা সেটা করে নাই। তাদের পরিকল্পনা ছিল, কিন্তু এটা ব্যর্থ হয়েছে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের বীর সেনানী কে ফোর্স কমান্ডার বীরুত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফকে হত্যা করা হয় ৭৫-এর ৭ নভেম্বর। তার ২ সহযোগী মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা কর্নেল এটিএম হায়দার ও কর্নেল নাজমুল হুদাও এই দিন হত্যার শিকার হন। তাদের হত্যার বিচার তো দূরে থাক, ৪৫ বছরে কোনো মামলাও না হওয়ায় আক্ষেপ রয়ে গেছে পরিবারের। খালেদ মোশাররফের মেয়ে সাবেক সংসদ সদস্য মেহজাবিন খালেদ জানিয়েছেন, ৭৫-এর সামরিক বাহিনীতে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবার সদস্যদের সঙ্গে নিয়েই মামলাটি করা হবে। তবে এই মামলা করার ক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা চান। জয় যাদবের রিপোর্ট। ১৯৭৫-এর ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কু পাল্টা কুর ধারাবাহিকতায় দৃশ্যপটের কেন্দ্রে থাকা জেনারেল জিয়ার অনুগত একদল সেনার কিলিং মিশনে নিহত হন মহান মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর ও কে ফোর্সের কমান্ডার খালেদ মোশাররফ। একই সঙ্গে হত্যা করা হয় রণাঙ্গনের তার ২ সঙ্গী কর্নেল এটিএম হায়দার ও কর্নেল নাজমুল হুদাকেও। কিন্তু ঘটনার ৪.৫ দশক পেরিয়ে গেলেও আজ অবধি এই হত্যাকাণ্ডের কোনো মামলা হয়নি। দেশ টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন খালেদ বলছেন সেই আক্ষেপের কথা। বাবা যদি এতই মহান মুক্তিযোদ্ধা হয়, তার হত্যা হলো, সেটার কোনো বিচার হলো না এখন পর্যন্ত না। এবং আমি আশা করেছি যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তো এখন আমাদের দেশে আছে, সরকার আমাদের, তো তারা তো এই উদ্যোগটা নিবে, সেটাই তো আশা করা যায়। এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, 4 জাতীয় নেতার হত্যার বিচার হয়েছে,
তারপরে আমার বাবার হত্যার বিচার কিন্তু আমরা এখনো পাইনি। মেহজাবিন খালেদ বলেন, সে সময় সামরিক বাহিনীতে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তারা। আমি বিচার চাই সবাই মিলে, এবং কর্নেল হুদা এবং কর্নেল হায়দারের ফ্যামিলি না, বাকি যাদেরকে মারা হয়েছে, কারণ অনেক ফ্যামিলি অফিসারের ওয়াইফদেরকে মারা হয়েছে, কিন্তু তো তাদেরকে সবাই একসাথে আমরা করব। আমি কিন্তু সেনাবাহিনী থেকে আরম্ভ করে আমাদের সরকার থেকে আরম্ভ করে যারা তার সাথে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে নিয়ে অনেক চেষ্টা করেছি, সবাইকে মিলিয়ে এটা, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয়নি। এবং আমি এখন মনে করি যে আমি এখন অপেক্ষা করছি যে সরকারের যখন ইচ্ছা হবে, যখন তাদের মনে হবে যে এই টাইমটা রাইট টাইম, তখনই তারা করবে। তাছাড়া হয়তো বা এটা হয়তো আমাদের প্রজন্মও দেখে যেতে পারবে না এই হত্যাকাণ্ডের বিচারটা। ৭৫ নভেম্বরের ঘটনা প্রবাহের প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান খালেদ মোশাররফ তনয়া। আমাদেরও ফ্যামিলি থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতিতে ৭৫-এর ৩ নভেম্বর সেনাবাহিনীর তৎকালীন চিফ অফ আর্মি স্টাফ সিজিএস খালেদ মোশাররফ যে অভ্যুত্থান ঘটিয়েছিলেন তাকে সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন না তার কন্যা মেহজাবিন খালেদ। তার মতে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে পরিস্থিতি অন্যরকম হতো। তবে খালেদ মোশাররফের উদ্দেশ্য সঠিক ছিল, দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বললেন তিনি। জানান, জিয়া বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বলেই খালেদ মোশাররফ খুব অল্প অফিসার নিয়ে অভ্যুত্থান করেছিলেন। কিন্তু মোশতাক জিয়া অনুগত খুনি চক্র আর জাসদের বিপ্লবী হঠকারিতায় তা সফল হয়নি। জিয়ার নির্দেশেই হত্যা করা হয় খালেদ মোশাররফ, এটিএম হায়দার ও নাজমুল হুদার মতো বীর সেনানীদের। জয় যাদবের আরেকটি রিপোর্ট। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করে কুচক্রী মোশতাক চক্র। কতিপয় রাজনৈতিক খলনায়কের সঙ্গে তার প্রতিভূ ছিল উশৃঙ্খল এক সেনাচক্র। মোশতাক ক্ষমতা সংহত করতে ২৪ আগস্ট জিয়াকে সেনাপ্রধান করলেও বঙ্গভবনে তাকে ঘিরে থাকা বঙ্গবন্ধুর খুনি সেনাচক্রই নিয়ন্ত্রণ করত সবকিছু। এমন পরিস্থিতিতে অস্থির সেনা ছাউনিতে অভ্যুত্থান ঘটান খালেদ মোশাররফ। লক্ষ্য সেনাবাহিনীতে শৃঙ্খলা ফেরানো এবং জেনেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঠেকাতে ভূমিকা না রাখা জিয়াকে হটিয়ে সেনাপ্রধান হওয়া। একদিকে জিয়াকে গৃহবন্দী করা, অন্যদিকে সেনা নেতৃত্বের আনুষ্ঠানিকতায় থাকার মধ্যেই ৩ নভেম্বর রাত গভীরে খুনি সেনাচক্র জেলখানায় ঢুকে জাতীয় ৪ নেতাকে হত্যা করে। খালেদ মোশাররফ তনয়া সেই ঘটনাবলীকে সামনে আনেন এভাবে। জিয়াউর রহমানকে যখন বারবার বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ব্যাপারে কিছু একটা অ্যাকশন নেন, সে কিন্তু অনীহা প্রকাশ করেছে। এই জন্যই তো আমার বাবা জেনারেল খালেদ মোশাররফ তাকে বন্দী করেছেন, নাহলে তো তাকে বন্দী করার দরকার ছিল না। এদিকে ৫ নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে মোশতাককে সরে যেতে বাধ্য করানো, বঙ্গভবনকে খুনিচক্র মুক্ত করার উদ্যোগের মধ্যেই খালেদ মোশাররফ বিরোধী আরেক নৈরাজ্যের দৃশ্যপট তৈরি হয়। এর মধ্যেই দেশ ছেড়ে পালায় বঙ্গবন্ধু ও জেল হত্যার খুনিরা। বিপ্লবের স্লোগান তুলে গৃহবন্দী জিয়ার সঙ্গে আঁতাত করে তাকে মুক্ত করার শর্তে কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থাকে নিয়ে সামনে আসে জাসদ। কিন্তু মুক্ত হতেই তাহেরের কাছ থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নেন জিয়া। ঘটে ৭ নভেম্বরের পরিবর্তন। এবার জিয়ার কিলিং মিশনের প্রথম টার্গেট হন খালেদ মোশাররফ সহ ২ বীর মুক্তিযোদ্ধা কর্নেল এটিএম হায়দার এবং কর্নেল নাজমুল হুদা। এমনটাই বলেন মেহজাবিন খালেদ। সিচুয়েশনটা আরো খারাপ করেছে জাসদ, কারণ জাসদ এই যে লিফলেটটা বিলি করেছে, লিফলেট বিলি, তারপরে ক্যান্টনমেন্টে গিয়ে অফিসার সব সৈনিকদেরকে উত্তেজিত করে সব অফিসারদেরকে মারো, এগুলো তো সব জাসদ করেছে। এখন তাদের ভুলের জন্যে আমার বাবার জীবনটা গেল। এখন তারা তো অনেক কথাই বলবে এখন, তাই না? তারা তো তাদের মতন তাদের ইনোসেন্ট প্রুফ করার জন্য অনেক কথাই বলবে, কিন্তু ইতিহাস তো তা বলে না। তবে মেহজাবিন বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দৃশ্যপটে এসেও খালেদ মোশাররফ হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারেননি। উনি যতটুকু সম্ভব করেছে, আমার মনে হয়
অনেকেই বলবে যে উনি পারেনি। হ্যাঁ, আমিও ফিল করি হয়তোবা রাইট টাইমে রাইট ডিসিশনটা উনি নিতে পারেনি। সো এটাও বুঝতে হবে যে খালেদ মোশাররফ কিন্তু সবাইকে নিয়ে যেতে পারেনি, একটা ছোট অফিসার কিছু অংশকে নিয়ে তারপরে এই ঘটনাটা ঘটিয়েছে। ৭৫-এর ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলীর সঠিক ইতিহাস তুলে ধরতে একটি কমিশন গঠনের দাবি জানান মেহজাবিন খালেদ। তারা এখনো জনতা সিপাহী বিপ্লব বলে দিবস বলে এখনো প্রোগ্রাম করে যাচ্ছে, এখনো উচ্চ স্বরে কথা বলে যাচ্ছে যে তাদের কোনো দোষ নাই। আবার ওদিকে বিপ্লব সংহতি দিবস চালিয়ে যাচ্ছে, সেখানেও বলছে যে আমরাই রাইট ছিলাম। তো এই একটা কনফিউশন সৃষ্টি করে ফেলছে, কিন্তু এই কনফিউশনটা একমাত্র বার হয়ে আসবে যদি তদন্ত কমিশনটা করা হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় বসা খুনি মোশতাক চক্রকে উৎখাত এবং সেনা শৃঙ্খলা ফেরাতে ৩ নভেম্বর অভ্যুত্থান ঘটান খালেদ মোশাররফ। কিন্তু খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার পাশাপাশি জাতীয় চার নেতাকে রক্ষা করতেও ব্যর্থ হন তিনি। এই কারণে খালেদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। তবে তারই ব্যাখ্যা মানতে নারাজ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা জাফর ইমাম। তিনি বলেন, চার নেতা হত্যাকাণ্ড নিয়ে খালেদ কিছুই জানতেন না। খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের জন্য জাসদের ভূমিকা আর জেনারেল জিয়াকে দায়ী করেন জাফর। শাহাদাত হোসেনের রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যায় যুক্ত সেনা অফিসারদের বিরুদ্ধে 15 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ইউনিট ও রক্ষী বাহিনী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। খুনিচক্রকে নিষ্ক্রিয় করতে প্রথম পদক্ষেপ নেওয়া হয় 2 নভেম্বর। মেজর জেনারেল খালেদ মোশাররফ সেনাবাহিনীর কয়েকটি পদাতিক ইউনিট এবং বিমান বাহিনীর কিছু যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বঙ্গভবনে অবস্থানরত ফারুক রশিদ, ডালিম নূর চক্রের বিরুদ্ধে অবস্থান নেন। বঙ্গবন্ধুর খুনি ও মোশতাক সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও জেলবন্দি জাতীয় চার নেতার নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না খালেদ মোশাররফের। থাকলে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারত না বলে মনে করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। ওইখানে বঙ্গভবনে যারা ছিলেন ৩ নভেম্বরের অভ্যুত্থানের কুশীলবরা, তাদের বয়ানে এটা আমরা জানতে পারি। জেল হত্যাকাণ্ডের দায়িত্ব তো তারা কেউ নিচ্ছেন না। তবে এটা ঠিক ৩ নভেম্বরের অভ্যুত্থানটি যে হয়েছিল, এটা 15 আগস্টের অভ্যুত্থানের বদলা নেওয়ার জন্য হয়নি। বদলা নেওয়ার জন্য হলে তারা 15 আগস্টের আগের রাজনৈতিক অবস্থায় ফিরে যেতেন, সেভাবে তারা সরকার গঠন করতেন, কিন্তু তারা সেটা করেন নাই। তবে এই বিষয়টি একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম। বলেন, খুনিদের পালিয়ে যাওয়া আটকাতে না পারা সহ বেশ কিছু বিষয়ে অদূরদর্শিতার পরিচয় দিলেও চার নেতার হত্যার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ তার ভুলভ্রান্তি অনেক হয়েছে, মিস্টেক নলেজ ব্লান্ডার করেছে, যারা ব্যবসায় চলে গেল, এটা কিছু নেগোশিয়েট করতে পারে নাই, অনেকগুলো আছে ব্যর্থতা। কিন্তু ওই দিনের প্রেক্ষাপটে হয়তো আমার কথাটা যুক্তিসঙ্গত হবে না। সেদিন উনি চাইনি যে ক্যান্টনমেন্টে সৈনিকদের মধ্যে গোলাগুলি হয়ে একটা রক্ত জোয়ার, একটা প্লাবন হয়ে যাক। এখানে প্লাবন হতো যদি একটা ক্রস ফায়ার হতো। 3 নভেম্বর অভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা না করে নিজেকে সেনাপ্রধান ও বিচারপতি সাইমকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়া খালেদ মোশাররফের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে বলে অভিমত মহিউদ্দিন আহমেদের। পার্লামেন্ট যেটা ছিল এটা নিষ্ক্রিয় ছিল, এটাকে তারা বিলুপ্ত করে দিলেন, দিয়ে পুরোদস্ত মাসাল্লা জারি করে দিলেন। তো এটা বোঝা যায় যে ক্যান্টনমেন্টের সেনা নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব ছিল, দুটো গ্রুপ ছিল। একটি গ্রুপ 15 আগস্টের কু করেছে, আর একটি গ্রুপ 3 নভেম্বরে কু করেছে, এবং তাদের মধ্যে এক ধরনের আপোষ রফা হয়েছিল। আপোষ রফার কারণে 15 আগস্টের কু যারা করেছে এবং 15 আগস্টের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে নিরাপদে তারা দেশ ত্যাগ করতে দিয়েছে। আর খালেদ মোশাররফ যদি ওই সময় কু না করতেন তাহলে আওয়ামী লীগের আরো নেতাকর্মীদের হত্যা করা হতো বলে মনে করেন কর্নেল জাফর ইমাম। মুশতাক যদি তার টুপির রাজনীতি এই দেশে যদি আর 3 মাস চালাইতো, 3 মাস, 2 থেকে 3 মাস, আমরা যদি কু না করতাম 3 নভেম্বর, তাকে অবসর না করতাম, তাহলে বাংলার এটা রাজনীতি একটা অন্যদিকে মনোনীত। বঙ্গবন্ধুর খুনিদের সহায়তায় জাসদ ও জেনারেল জিয়াউর রহমান 7 নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফকে হত্যা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। জাসদ, জিয়াউর রহমান এরা সদস্য এই মুক্তিযুদ্ধ হত্যা করেছে।